দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। আজকের মিটিংয়ে কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না, সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে। এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে। প্রধান বিচারপতির সঙ্গে কি বিষয়ে বৈঠক করছে আমি জানি না। এখানে লিখেছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি এই বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সঙ্গে। তাহলে কি প্রধান বিচারপতিকে দিয়ে কোনো অধ্যাদেশ জারি করাবেন চাপ দিয়ে, যে দেশে একটা জরুরি অবস্থা ঘোষণা করা হোক, বা দেশে সামরিক শাসনের বৈধতা নিয়ে কোনো আলাপ করা হোক? যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস যেমন সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতির কাছ থেকে, সুপ্রিম কোর্টের প্রধান তৎকালীন বিচারপতির কাছ থেকে রেফারেন্স নিয়েছেন, সেই রেফারেন্স নিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন। ঠিক একইভাবে প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছ থেকে একই ধরনের একটা রেফারেন্স নিয়ে সেনা শাসন জারি হতে পারে। ঠিক এই কারণেই কি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে? শুধু কি তাই, আরেকটা তো এটা হচ্ছে আপনার বেলা 11:30 প্রধান বিচারপতির গুলশান বাসভবনে সাক্ষাৎ শুরু হয়। এখনো এটা চলছে। জানা গেছে রাজধানীর গুলশান 2-এর 96 নম্বর রোডের 3 নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলতেছে এবং এই ভিডিও বানানো পর্যন্ত বৈঠক চলতেছিল। ওদিকে একই সময় আবার সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি আবার গিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দেখা করতে। আপনি জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনূস এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই দুইজন চেষ্টা করেছিলেন ওয়াকারকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে। এখন তাহলে কি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসান তিনি গিয়েছেন ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে, তার মানে কি তিনিও ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য গিয়েছেন, নাকি আসলে এগুলো কিছুই না? গত পরশুদিন নূরের উপর যে হামলা, সেই হামলার বিষয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে। কিন্তু আমি যতটুকু জানি জেনারেল ওয়াকারের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সম্পর্ক ভালো না। যেহেতু ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান ওয়াকারকে বাদ দিয়ে এই কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে চেয়েছেন, সেহেতু অবশ্যই ওয়াকার এই কামরুল হাসানের উপর বিরক্ত। তাহলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি আবার সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, খুবই গুরুত্বপূর্ণ অফিসার, তিনি আবার গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে। বৈঠক চলতেছে, কিন্তু এই বৈঠকে কি সিদ্ধান্ত দর্শক আমরা জানি না। তবে আমার মনে হয় দেশে জরুরি অবস্থা অথবা সেনা শাসন আসতেছে এবং এর জন্য দায়ী কে বলে আপনি মনে করেন? এখন নূরের উপর যখন হামলা হলো তখন অনেকেই অবাক হয়ে গেছেন যে কেন সেনাবাহিনী এমন অ্যাগ্রেসিভ অবস্থান নিল। তাহলে এই যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের, আবার প্রিন্সিপাল স্টাফ অফিসার গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে, কি বার্তা দিচ্ছে? আজকে সন্ধ্যা কি বৈঠক হবে, নাকি তার আগে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে? প্রধান বিচারপতি সেনাপ্রধান বৈঠক কেন, এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো। আজ রোববার 31শে অগাস্ট বেলা 11:30টার সময় প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে রাজধানীর গুলশান 2-এর 96 নম্বর রোডের 3 নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। অন্যদিকে প্রায় একই সময়ে কয়েক কিলোমিটার দূরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। তবে কি কারণে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হলো সেটি স্পষ্ট নয়। আপনারা জানেন যে দেশের রাজনীতির আকাশে বেশ খানিকটা ঘোলাটে পরিস্থিতি, যদিও এটাকে বলতে পারেন যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন। 1 বছর যাবতীয় এক অ্যাবনর্মাল সিচুয়েশন চলছে।
যে দেশ আসলে চলছে না, চলতে হবে, সোজা কথা, চলতে হলে একটা সমাধান দরকার। এসব সমাধান খুঁজবার জন্যই কি সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে আলাপ করেছেন, সাক্ষাৎ করেছেন? আইনি কোনো ভিত্তি কি জানতে চেয়েছেন, জানতে চাইবার চেষ্টা করেছেন? কিংবা পিএসও কামরুল হাসান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন? সেটি খানিকটা স্বাভাবিক, কারণ সশস্ত্র বাহিনী বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি, তিনি তার দপ্তরটা সরাসরি প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর অধীনস্থ। সেই জায়গায় বলা যায় বস হচ্ছেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী। তিনি তার কর্মকাণ্ড নিয়ে বৈঠক করতে পারে, কিন্তু আসলে এই বৈঠকগুলো নানান প্রশ্নের উদ্রেক করছে, কারণ সাম্প্রতিক সময়ে পরিস্থিতি মোটেই ভালো নয়, পরিস্থিতি বেশ খারাপ। আমরা বলতে পারি হয়তো যে জুলাই আগস্ট চলে গেছে, জুলাই আগস্টে যা করার ছিল, বিশেষ করে যারা এই দেশটা ব্যর্থ করেছে, দেশটা দখল করেছে, তাদের যা করার ছিল সবকিছু ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে। এখন সেপ্টেম্বর থেকে সফলতার দিকে যেতে হবে, এটি হচ্ছে মূল কথা। আমরা নিশ্চয়ই জানতে পারবো যে কেন প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান বৈঠক করছেন। সচরাচর তো এমনটা দেখা যায় না। আপনারা কি কখনো দেখেছেন? আমার তো মনে পড়ে না, আমার জীবনে আমার কখনোই মনে পড়ে না যে প্রধান বিচারপতি এবং প্রধান সেনাপতি বা সেনাপ্রধান কখনো মুখোমুখি সাক্ষাৎ হয়েছে, বৈঠক করেছেন। এটা আমার জীবনে মনে পড়ে না। আমার জীবন যদিও ছোট্ট, লাইফ স্প্যান ছোট্ট, আমি যখন থেকে রাজনীতি বুঝি, যখন থেকে পর্যবেক্ষণ করি, সেটা 15-20 বছরের পর্যবেক্ষক দৃষ্টিটা 15-20 বা 25 বছর বা ধরুন 30 বছর হতে পারে, এর বেশি নয়। আমি এতটুকু জীবনে দেখিনি যে এইভাবে বৈঠক হচ্ছে প্রধান বিচারপতি কিংবা প্রধান সেনাপতি বা প্রধান সেনাপ্রধান। আমার কাছে বিষয়টা নতুন, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা নিশ্চয়ই বিস্তারিত জানতে পারবো এবং আপনাদেরকে জানাবো। এবং সবচেয়ে বড় যে কাহিনী, সেটা হয়তো আপনার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, যে প্রধান বিচারপতি রেফাত আহমেদের সাথে আমাদের মাননীয় সেনাপ্রধান ওয়াকা স্যার, উনি দুপুর 12টায় প্রধান বিচারপতির বাসভবন, গুলশানের বাসভবনে প্রায় 40 মিনিটে একটা বৈঠক করেছেন। এবং ঠিক সেই সময় প্রধান বিচারপতির বাসভবন থেকে কয়েক মাইল দূরে যমুনাতে রাষ্ট্রপতির সাথে পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের একটি বৈঠক হয়েছে। যদিও সেসব বৈঠকের ভেতরে আসলে কি আলোচনা হয়েছে বা কি হতে চলছে তা জানা না গেলেও ওয়াকা স্যারের চেহারা দেখে কিছু আঁচ করতে পারা যাচ্ছে। আমার যদ্দূর মনে হচ্ছে যে ওয়াকা স্যার হয়তো গত পরশুদিন জাতীয় পার্টির কার্যালয় বাঁচাতে গিয়ে যেভাবে এই মব গ্রুপকে ঠেকিয়ে দিয়েছিলেন, সেটা নিয়ে আবার আপনার এই আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং ফকিন্নি হাসনা সার্জিস এরা যেসব কথাবার্তা বলেছিলেন সেগুলো নিয়ে হয়তো ব্যাপক আলোচনা হয়েছে। এবং পিএসও জনাব লেফটেন্যান্ট কামরুজ্জামান বা কামরুল হাসান, সে হয়তো প্রধান উপদেষ্টাকে বুঝাতে গিয়েছেন যে কোন পরিস্থিতি কি হয়েছে, নাকি এর ভিতরে অন্য কোনো খেলা চলছে। যতটুকু ধারণা করা যায়, এমনও হতে পারে হয়তো যে চায়না থেকে ঘুরে আসার পরে আমাদের মহামান্য বীর আপনার সেনা প্রধানের মাথা কিছুটা খুলেছে। হয়তো চায়নার প্রেসারে পড়ে তিনি এখন দেশকে একটা সুষ্ঠু পথের দিকে আনার চেষ্টা করছেন। সেই ব্যাপারে হয়তো প্রধান বিচারপতির সাথে আলোচনা করছেন, অথবা পুরো এই উপদেষ্টা পরিষদকে পদত্যাগ করিয়ে প্রধান বিচারপতিকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের রায় নিয়ে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার খোলার আলোচনা হতে পারে। দুটাই হতে পারে, কোনটা হচ্ছে সেটা এখনো জানি না। তবে যতটুকু মনে হচ্ছে যে হয়তো উনি এবার প্রধান বিচারপতিকে
হয়তো এটাই প্রেসার করছেন যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার করেন, কারণ দেশের মান সম্মান, দেশ বলে তো আর কিছু নেই, আমাদের সেনাবাহিনীর মান সম্মানও চলে গেছে। কারণ অনেক হয়েছে, আমরা অনেক মব সহযোগিতা করেছি, অনেককেই আমরা এই এনএসআই ডিজিএফআই এর সহায়তায়, সেনাবাহিনীর সহায়তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে মব করতে পাঠিয়েছি এবং সেই মব করার পয়সা আমরাও খেয়েছি। এখন আমাদের প্রচুর পেট ভরেছে, এইবার আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে মানে সম্মানে কেটে পড়ব, হতে পারে এই আলোচনা। তার কারণ হচ্ছে যে গত 50 বছর আমরা কখনো দেখিনি সেনাপ্রধান বা সেনা বিচারপতির কোনো বৈঠক হতে, এরকম কোনো বৈঠক হয় না। আর যে পিএসও লেফটেন্যান্ট কামরুল হাসান, যিনি গিয়েছেন আপনার উপদেষ্টার সাথে দেখা করতে, সেটা উনি যেতে পারেন, কারণ ওই পিএসও আপনার দায়িত্ব হাতেই থাকে, পিএসওর নিয়োগ চাকরি এগুলো সব আপনার প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার হাতেই থাকে, সুতরাং ওনারা ওইটা যেতে পারেন, ওইটা বেসিক জিনিস, ওইটা নিয়ে। কিন্তু সেনাপ্রধানের ব্যাপারটা ব্যাপক সন্দেহজনক, সামনে আমরা জানতে পারবো। আর এর ভিতরে আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত থেকে একটা গন্ডগোল চলতে, সেটা হচ্ছে যে এই রাফি, ফকিন্নির পোলা রাফি, তার নেতৃত্বে শিবিরের একটা গ্রুপ জোবরা গ্রামে হামলা চালিয়েছিল। এটা সারা রাত চলেছে, এখন সারা দিনও চলেছে। এতে শিবিরের হাতে একটা ছেলে নিহত হয়েছে, বয়স সম্ভবত 12 বা 13 বছর। এরপরে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে চতুর্দিক থেকে ঢুকে চিটাং ইউনিভার্সিটির এই শিবিরের পোলাপাইনরে বেধড়ক পিটুনি দিয়েছে, যেটা নিয়ে এখন তারা বলছে সেনাবাহিনী বা পুলিশ কেউই আসেনি। তা আপনারা 450 থানা জ্বালালেন, পুলিশে উল্টা লটকায়া মারলেন, নো মোর সেনাবাহিনী, সেনা তুমি ক্যাম্পে যাও, এগুলো চিল্লাইলেন। এখন কেন আপনাদেরকে বাঁচাইতে সেনা আর পুলিশ আসবে? এইটা আমার বোধগম্য নয়। ওনারা কি পদে আর মুখে একই কথা বলেন নাকি? জয় বাংলা।